আমার রাতপরি দর্শকরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ভালো রাখার জন্য তোমাদের প্রিয় রাত্রি আবার চলে এসেছে তোমাদেরকে গল্প শোনাতে। হ্যাঁ, আমরা তো ফিরে গেছি সেই পুরাণ যুগে। আমরা এখন মজে আছি শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের প্রেমে। তাদের প্রেমের পরিণতি, তাদের প্রেমের গভীরতা, এটাই তো আমাদের এখনকার আলোচ্য বিষয়। সামনে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ মহোৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজো উপলক্ষে রাত্রে তোমাদের কিছু দেবে না, সেটা আবার হয় নাকি? রাত্রির তরফ থেকে পুজোয় থাকছে বিশেষ উপহার। কি উপহার সেটা গেস করো দেখি। আমাকে কমেন্ট করে জানাও যে আমি তোমাদেরকে কি দিতে পারি, আর তার সঙ্গে অপেক্ষা করো। আর যারা আজকে নতুন শুনছো তাদের নিশ্চয়ই বলে দিতে হবে না যে রাতপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর তার সাথে তোমাদের ইউটিউবের দরজার বেল নোটিফিকেশনটা অন করে দিতে ভুলো না। না হলে আর কি, পরবর্তী গল্পগুলো শুনতে পাবে না, আর রাত্রের তরফ থেকে সেই বিশেষ উপহারটাও পাওয়া হবে না। আশা করি আমার বন্ধুরা এতটাও বোকা নয়, এই কাজগুলো তারা নির্দ্বিধায় করতে পারে। তাহলে চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। আগের দিনকে আমরা শুনেছি রাজা দুষ্মন্ত প্রিয়ঙ্বদাকে আংটি দিয়েছে। সেটা দেখে অনুসূয়া আর প্রিয়াঙ্বদা দুজনেই একটু চমকে গেছে বটে। প্রিয়াঙ্বদা মুচকি হেসে বললেন, থাক, আংটি দিয়ে ঋণ শোধ করবার দরকার নেই। আপনার কথাতেই আমার সব ঋণ শোধ হয়ে গেছে। শকুন্তলার দিকে ফিরে এবার বললেন, শকুন্তলা, ওনার অনুগ্রহে অর্থাৎ মহারাজের অনুগ্রহে তুই ঋণমুক্ত হয়ে গেলি। শকুন্তলা স্বগতোক্তি করলেন, এ কি জ্বালা হলো, এই যে যেতে বললেও যাওয়া দায় হয়ে দাঁড়ালো। শকুন্তলার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে রাজা স্বগতোক্তি করলেন, আমি যেমন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, আমার প্রতি কি তারও কম দুর্বলতা রয়েছে? আমার ইচ্ছা পূর্ণ করার দিকেই তার ঝোঁক লক্ষ্য করছি। যদিও তিনি আমার সঙ্গে কথা বলছেন না, এমনকি আমার কথার প্রসঙ্গে কোনো উক্তিও করছেন না, কিন্তু উৎকর্ণ হয়ে আমার সব কথা শুনছেন। আমার মুখের দিকেই তিনি তাকাচ্ছেন না, আবার বেশিক্ষণ দৃষ্টি সরিয়েও রাখতে পারছেন না। এমন সময় একটু দূরে জনকোলাহল শোনা গেল। রাজা উৎকর্ণ হয়ে ব্যাপারটা উদ্ধার করার চেষ্টা করলেন। একসময় উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, পুরজনেরা রাজার খোঁজে বেরিয়েছে, তপবনের শান্তি বিঘ্নিত করছে, আমাকে তবে এবার ফিরতেই হবে। আশ্রম কন্যারা আতঙ্কিত হয়ে বলল, অরণ্যবাসের জন্য আমরা আতঙ্কিত, আমরা কুটিরে ফিরে যেতে চাই, অনুমতি দিয়ে বাধিত করুন, আমরা নিরাপদ আশ্রয়ে যাই। রাজা বললেন, ঠিক আছে, আপনারা কুটিরে ফিরে যান। তপবনের শান্তি যাতে বিঘ্নিত না হয় সে চেষ্টা আমিই করছি। আপনারা উৎকণ্ঠা মুক্ত হয়ে কুটিরে যান। আশ্রম কন্যারা ব্যস্ত হয়ে উঠে পড়লেন। অনুসূয়া ও প্রিয়ঙ্বদা সসম্ভ্রমে বললেন, সুযোগের অভাবে আমাদের অতিথি সেবা করা সম্ভব হলো না। আপনাকে অনুরোধ করতে লজ্জা পাচ্ছি, আবার আপনার দেখা পেতে চাই। রাজা বললেন, অনুরোধ বলছেন কেন? আপনাদের সঙ্গে পরিচয় হওয়াতেই আমি পুরস্কৃত হয়েছি, নিজেকে ধন্য মনে করছি।
শকুন্তলা দুপা এগিয়েই থমকে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে বললেন, সখী অনুসুয়া, আমার পায়ে কুশের কাঁটা ফুটেছে, বলকলটাও দেখছি কুরুচির ডালে জড়িয়ে গেছে, একটু দাঁড়া, বলকলটা ছাড়িয়ে নিচ্ছি। বলকল ছাড়াবার অজুহাতে তিনি কিছু সময় সেখানে দেরি করলেন, আর চোখে রাজাকে দেখতে লাগলেন। তারপর এক সময় অনন্য পায়ে হয়ে সখীদের পিছন পিছন হাঁটতে লাগলেন। বক্রদৃষ্টি কিন্তু রাজার দিকেই নিবদ্ধ রইল। রাজা দুষ্মন্ত অপলক চোখে শকুন্তলার ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলেন। তিনি দৃষ্টির বাইরে চলে গেলে রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কেমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়া গেল। রাজধানীতেও ফিরে যাওয়া একান্ত দরকার, কিন্তু মন সরছে কই। বরং এক করা যাক, একটা কাজ করি, সৈন্য সামন্তের জন্য তপবনের কাছাকাছি কোথায় একটা শিবির স্থাপন করি। অন্যদিকে অস্থির চিত্ত বিদূষক আপন মনে পায়চারি করছেন। এমন সময় তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন, উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ওই তো রাজামশাই, এইদিকেই আসছেন। রাজার মনেও স্থিরতা নেই। তিনি স্বগতোক্তি করে বললেন, প্রেয়সীকে সহজে পাওয়া যাবে না, ভালোই জানি। কথায় আছে, কামনা পূর্ণ না হলেও একের প্রতি অন্যের আকাঙ্ক্ষা তৃপ্তি আনে। ম্লান হেসে আবার বললেন, নিজের মনের কথা বিচার করে, প্রিয়জনের মন সম্পর্কে ধারণা করে প্রণয় প্রার্থীরা প্রবঞ্চিত হয়ে থাকে। আমার দিকে সরাসরি না তাকালেও তার চোখের তারায় অনুরাগের ছোঁয়া ছিল। নিতম্ব ভারে তার সে মন্থর গতি তার বিলাসকেই ফুটিয়ে তুলছিল। প্রেমিকদের স্বভাব তো এই, যা কিছু কল্পনা করে সবে নিজের অনুকূলে ভাবে, নিজের মনের মতো করে সবকিছু সাজিয়ে গুছিয়ে নেয়। বিদূষক রাজার কাছে এগিয়ে এলেন, সসম্ভ্রমে বললেন, মহারাজ, রাজকার্য বিসর্জন দিয়ে বনে বাদারে ব্যাধের মতো জন্তুর পিছন পিছন এমন করে ছুটাছুটি করে বেড়াচ্ছেন, আর আপনাকে অনুসরণ করে আমার হাড় মাস এক হয়ে যাবার উপক্রম। আর পারছি না, অন্তত দুদিনের বিশ্রাম চাই। রাজা স্বগতোক্তি করলেন, এও তো দেখছি আমার মনের কথাই ব্যক্ত করল। আমাকেও তো দিন রাত্রি ঋষি কর্ণের কন্যার কথা ভেবে ভেবে মৃগয়ার প্রতি বিদ্রুদ্ধ হয়ে পড়েছি। ধনুকে বাণ সংযোজন করেও তাদের উপর বাণ ছুড়তে কিছুতেই আমার মন সরছে না। মনের কি বিপরীত ক্রিয়া। রাজাকে নির্বাক দেখে বিদূষক বললেন, মহারাজ, কি হলো? কিছু বলছেন না যে? রাজা বললেন, একটা কথা বলছি, এই তোমার বিশ্রামের সময়, ঘোর দৌড় করতে হবে না। এমন দায়িত্ব তোমাকে একটা দিতে চাই বিদূষক। কথা বলতে বলতে তিনি দৌবারিক রৌবতককে নির্দেশ দিলেন সেনাপতিকে ডেকে আনতে। রাজার ডাক পেয়ে সেনাপতি সসম্ভ্রমে বললেন, মহারাজ, মৃগয়ায় দোষ দেখা গেলেও আপনার বেলায় কিন্তু তা কেবলমাত্র গুণে পরিণত হয়েছে। হতেই হবে। অরণ্যচারী অমিত শক্তির আধার মাতঙ্গের মতোই আপনি অমিত শক্তি দেহে ধারণ করেছেন। কঠোর শ্রম আপনার মধ্যে ক্লান্তি আনতে পারে না। মহারাজ, আমি বলছি শুনুন, জন্তু জানোয়ারের বাসস্থলের খোঁজ আমরা পেয়ে গেছি, কিন্তু মাধব্য যে অন্য কথা বলছে।
মৃগয়ার নিন্দা সর্বদাই তার মুখে শুনছি যে। সেনাপতি বিরক্ত হয়ে বলল, উফ, ওটা একটা নিরেট মূর্খ মহারাজ। আপনি মৃগয়ার গুণাগুণের প্রত্যক্ষ প্রমাণ। অনাবশ্যক চর্বি কমে গিয়ে পেটের স্থূলভাব হ্রাস পাওয়ায় আপনার শরীর কেমন হালকা হয়েছে অবশ্যই লক্ষ্য করছেন। আপনার ভয়ই হোক বা ক্ষোভেই হোক, জন্তু জানোয়ারদের মধ্যে কেমন একটা অস্বাভাবিক পরিবর্তন এসেছে, দেখেছেন তো? চলমান লক্ষ্যে তীর পৌঁছাতে পারলেই তো ধনুর্ধরের কৃতিত্ব। মিছেই মৃগয়াকে লোকে পাপ বলে চিহ্নিত করে। এমন নির্ভেজাল আনন্দ আর কিসে লাভ করা যায় বলতে পারেন? সেনাপতির কথায় বিদূষক মাধবের মুখে ক্ষোভের ছাপ ফুটে উঠল। তিনি ধমকের সুরে বলে উঠলেন, একে মা মনসা, তার উপরে ধুনোর গন্ধ। খুব উৎসাহ দিচ্ছিস দেখছি। এমনিতেই কাজকর্ম ফেলে রাজা মহাশয় জঙ্গলে জঙ্গলে দিন কাটাচ্ছেন, তার উপর উৎসাহ পেলে হয়তোবা জটা বলকল পরে আশ্রমে গিয়ে উঠবেন, সর্বক্ষণ চোখ বুজে তপস্যায় মগ্ন হয়ে থাকবেন। রাজা দুষ্মন্তের কিন্তু তাদের কথোপকথনের দিকে প্রক্ষেপ মাত্র নেই। পথ চলতে চলতে তিনি একসময় বলে উঠলেন, সেনাপতি মশাই, আমরা আশ্রমের কাছাকাছি এসে গিয়েছি। ওই দেখুন, সৈন্যদের বলে দিন তপোবনের শান্তি যাতে বিঘ্নিত না হয়। পরিজনদের লক্ষ্য করে বললেন, তোমরাও মৃগার সাজ খুলে ফেলো, নিজেদের কাজ করো গিয়ে। রাজাকে যথোচিত সম্মান জানিয়ে পরিজনরাও বিদায় নিল। বিদূষক মাধব্য মুখে হাসির ছোপ ফুটিয়ে তুলে রাজার দিকে এগিয়ে গেলেন। মুখের হাসিটুকু বজায় রেখেই বললেন, করলেন কি মহারাজ? একে একে সবাইকে বিদায় দিলেন? ভালোই হলো। দুজনে নির্জনে একটু বিশ্রাম করে নেওয়া যাবে। চলুন, ওই গাছের শীতল ছায়ায় বিশ্রাম করে নেবেন। বিদূষকের পরামর্শে রাজা গাছের ছায়ায় বসলেন। চোখে মুখে বিতৃষ্ণার ছাপ এঁকে চাপা দীর্ঘশ্বাস ফেলে বিদূষক বললেন, মহারাজ, শেষ পর্যন্ত এক ঋষিকন্যার দিকে আপনি এমন করে ঝুঁকে পড়লেন। মহারাজ বললেন, মাধব্য, আপনি আমার বয়স্য বন্ধুজন। আপনার কাছে গোপন করার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই। আপনার জ্ঞাতার্থে বলছি, শকুন্তলা কর্ণমুনির কন্যা বলে পরিচিতা হলেও তিনি আসলে অপ্সরার গর্ভজাত। পরবর্তীকালে পরিত্যক্ত হলে মণিবর তাকে করিয়ে পান। রূপে গুণে তিনি যেন সদ্য প্রস্ফুটিত মল্লিকা। মাধব্য বললেন, মহারাজ, এই প্রসঙ্গে একটা কথাই আমার মনে আসছে। খেজুর খেতে খেতে কারো মুখে যখন অরুচি হয়, মুখ বদলাবার জন্য মানুষ তখন তেঁতুলের দিকে আকৃষ্ট হয়। রূপ সৌন্দর্য সৃষ্টা নারীদের ভোগ করতে করতে আপনার এই মুহূর্তের ইচ্ছাটাও ঠিক তেমনি। তবে আপনার চোখে যে ধাঁধা ধরিয়ে দিয়েছে তাকে তো সুন্দরী বলতেই হবে। এই মুহূর্তে শকুন্তলা আপনার চোখে অপরূপা। বিদূষক মাধব্য, বেশি বলবার দরকার নেই। বিধাতার সামর্থ্য ও তার দেহের রূপ সৌন্দর্যের কথা ভাবলে আমার মনে হয় সৃষ্টিকর্তা প্রথমে তাকে পটে এঁকে নিয়ে পরে তার দেহ সৌষ্ঠব করে তুলেছেন, আর তাতে প্রাণ সঞ্চার করা হয়েছে। নইলে কি করি বিশ্বের যাবতীয় সৌন্দর্য রাজি তার দেহে একত্রে পুঞ্জীভূত করে তার সৌষ্ঠব করে তুলেছেন? মাধব্য বললেন, তবে তো বলতে হয়
সমস্ত রূপসীরা তার কাছে পরাজিত। তিনিই অনন্যা। বিদূষক মাধবের সঙ্গে রাজা দুষ্মন্তের বাক্যালাপ শুরু হলো। এবার বিদূষক মাধবপুর মাধ্যমে রাজা দুষ্মন্ত কি শকুন্তলাকে পাবেন, নাকি মাধব্য রাজার আর শকুন্তলার গভীর গোপন প্রেম নিজের চোখে দেখে নিজের দৃষ্টিকে সার্থক করবেন, নিজের জীবনকে সার্থক মনে করবেন? সেই কাহিনী বলবো আমি পরবর্তী পর্বে। তোমাদের সবার রেসপন্স দেখে মনে হচ্ছে আমার প্রচেষ্টা বিফলে যায়নি। মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম তোমাদের মনেও দাগ কেটেছে। বেশ ভালো লাগছে তোমাদের, তাই জন্যেই আমার প্রতিটি গল্প তোমরা এতটা মনোযোগ দিয়ে শুনছ। অবশ্যই আমার তোমাদের সবার সঙ্গ চাই। যারা নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করে দিও। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি, ঠিক রাত 10টায় শকুন্তলার 4র্থ পর্ব নিয়ে। ততক্ষণের জন্য একটু ধৈর্য ধরো বন্ধু। শকুন্তলার মধ্যে নিজেদের বিলীন করে দেওয়ার চেষ্টায় একটুখানি বাধা দিলাম। তোমাদের রসভঙ্গ করার জন্য আমি যার পরনাই দুঃখিত, কিন্তু কি করব বলো? একদিনেই যদি রসের ভাড়ার উপর করে দিই, তাহলে কি পরের দিন থেকে তোমরা রাত্রিকে খুঁজবে? হয়তো খুঁজবে, হয়তো নয়। যাই হোক, আজকের মতন শুভরাত্রি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।